সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। গতদিন আমি তোমাদের অংশীদারি ব্যবসায় ধারণা দিয়েছি এবং অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করেছি। আজকে আমি ব্যবসায় সংগঠন উপস্থাপনা প্রথম পত্রের অংশীদারি ব্যবসায়ের গঠন এবং অংশীদারি ব্যবসায়ের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন প্রকৃতি আলোচনা করব। আমরা জানি যে অংশীদারি ব্যবসায় বলতে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় গড়ে ওঠে, একাধিক ব্যক্তি নিয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে চুক্তির ভিত্তিতে, সেটাকেই আমরা অংশীদারি ব্যবসায় বলবো। আমি বাংলাদেশে বহাল অংশীদারি ব্যবসায়, যা 1932 সালের আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়ে আসছে, অংশীদারি ব্যবসায়ে 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে বা চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গ যে ব্যবসায় গড়ে তোলে তাকেই বলা হয় অংশীদারি ব্যবসায়। তাহলে এখানে আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন প্রকৃতি আলোচনা করতে আমরা এখানে বুঝতে পারি যে অংশীদারি ব্যবসায় এটি হচ্ছে প্রাচীন ব্যবসায় প্রতিষ্ঠান এবং এটা সহজ প্রকৃতির ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে এই ব্যবসায় প্রতিষ্ঠান চুক্তির ভিত্তিতে গঠন করা হয় বা চুক্তির মাধ্যমেই গঠিত হয়ে থাকে। চুক্তি হচ্ছে এই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। তাহলে একাধিক ব্যক্তি অর্থাৎ 2 জন ব্যক্তি যারা চুক্তি সম্পাদনের যোগ্য, যাদের চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে, এই চুক্তি সম্পাদনের যোগ্য 2 জন ব্যক্তি বা আরও এর অধিক ব্যক্তি, অর্থাৎ আমরা জানি যে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে 2 জন সর্বনিম্ন সদস্য লাগে আর সর্বোচ্চ সদস্য সংখ্যা সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে 20 জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন সদস্য নিয়ে এই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে চুক্তির ভিত্তিতে অর্থাৎ যোগ্যতা সম্পন্ন, চুক্তি করতে যোগ্য এমন কমপক্ষে 2 জন ব্যক্তি নিয়ে এই চুক্তির ভিত্তিতে এই অংশীদারি কারবার গঠিত হয়ে থাকে বা গঠন করা হয়। এই অংশীদারি ব্যবসায় গঠন করতে চুক্তি করতে হয়, চুক্তির মাধ্যমে এই অংশীদারি ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এই অংশীদারি ব্যবসায় সাধারণত লিখিত, মৌখিক বা লিখিত এবং নিবন্ধিত যে কোনো ধরনের হতে পারে। তবে অংশীদারি ব্যবসায় মৌখিক অংশীদারি ব্যবসায় হলেও কোনো সমস্যা নেই। তবে এটি অনেক সময় দেখা যায় ঝগড়া বিবাদ বা অংশীদারদের মধ্যে মনোমালিন্যতা বা ভুল বোঝাবুঝির
কারণে অনেক সময় অংশীদারদের মধ্যে একটি সমস্যা হয়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য বা এই ভুল বোঝাবুঝির কারণে যাতে অংশীদারদের মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি না হয়, তার জন্য এই অংশীদারি ব্যবসায় লিখিত এবং নিবন্ধিত হলে সবচেয়ে ভালো হয়। তবে অংশীদারি ব্যবসায় গঠন করতে এটি লিখিত হতে হবে এমন কথা নয়, মৌখিক চুক্তিও অংশীদারি কারবারে মৌখিক চুক্তি হলেও কোনো সমস্যা হবে না। তবে লিখিত এবং নিবন্ধিত হলে সবচেয়ে ভালো হয়, উত্তম। তো সাধারণত দেখা যায় যে অংশীদারদের মধ্যে পরবর্তীতে ভুল বোঝাবুঝি হতে পারে বা তাদের মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হতে পারে। এই জন্য অংশীদারি ব্যবসায় লিখিত এবং নিবন্ধিত হওয়াই উত্তম বলে বিবেচিত হয়। তো অংশীদারি ব্যবসায় গঠনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লাইসেন্স সংগ্রহ করতে হয়। পৌরসভা বা সিটি কর্পোরেশন অধীনে যারা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করবে বা পরিচালনা করবে, তাদের ক্ষেত্রে প্রথমে এই লাইসেন্স সংগ্রহ করতে হয়। আর এই লাইসেন্স পূর্বেই সংগ্রহ করতে হবে এমন কথা নয়, ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার পরেও এই লাইসেন্স সংগ্রহ করা যায়। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন প্রকৃতি সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে দুইজন ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হয়ে বা দুইয়ের অধিক ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হয়ে অংশীদারি ব্যবসায় গঠন করতে পারে। এই অংশীদারি ব্যবসায় মৌখিক হতে পারে, মৌখিক চুক্তিও হতে পারে, লিখিত এবং নিবন্ধিত হতে পারে। তবে এই ব্যবসায়ের জন্য একটা লাইসেন্স সংগ্রহ করতে হয়। পৌরসভা বা সিটি কর্পোরেশনের অধীনে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করতে হলে লাইসেন্স সংগ্রহ করতে হয়। তবে এই লাইসেন্স ব্যবসা শুরু করার পরেও এই লাইসেন্স সংগ্রহ করা যায়। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন প্রকৃতি সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা অংশীদারি ব্যবসায়ের সুবিধা এবং অসুবিধা সমূহ আলোচনা করব। তো অংশীদারি ব্যবসায়ে অনেক সময় দেখা যায় যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। এই সুবিধাসমূহ আমরা দেখি যে সুবিধার কারণে যে অংশীদারি ব্যবসায় অদ্যাবধি বৃহদায়তন প্রতিষ্ঠান বা যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায় বা অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি এই অংশীদারি ব্যবসায় বর্তমানে টিকে আছে, যা এই সুবিধাগুলির কারণে। যেমন অংশীদারি ব্যবসায় একটি সহজ এবং সরল প্রকৃতির সংগঠন। আমরা এর আগে বললাম যে এখানে দুই বা ততোধিক ব্যক্তি বা একের অধিক ব্যক্তি মিলিত হয়ে আইনের আনুষ্ঠানিকতা বা ঝামেলা ছাড়াই এই অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। এখানে আইনের কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে যেমন অনেক আইনের ঝামেলা আছে, আইনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়, কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তেমন আইনের আনুষ্ঠানিকতা পালন করা হয় না। চুক্তির ভিত্তিতেই অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। এই চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, লিখিত বা নিবন্ধিত হতে পারে। এটি গঠন করতে কোনো আইনের আনুষ্ঠানিকতা পালন করা হয় না, এই জন্য এটি একটি সহজ সংগঠন। তারপরে অধিক মূলধন। আমরা জানি যে এক মালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তি থাকে মালিক, সেই জন্য একজনের পক্ষে বেশি মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান যখন একটু বৃহৎ আকারে চলে যায়, বড় হয়, তখন অনেক মূলধন প্রয়োজন হয়। তবে মালিক একাই যদি হয় তাহলে তার পক্ষে মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। যার জন্য এই অংশীদারি ব্যবসায় যেহেতু একের অধিক অংশীদার থাকে বা মালিক থাকে, সেজন্য অংশীদারি ব্যবসায় পরবর্তীতে তাদের মূলধন সংগ্রহ করা সহজ হয় এবং তারা অধিক মূলধন নিয়ে এই কারবারটি পরিচালনা করতে পারে।
এই জন্য অংশীদারি ব্যবসায়ের অধিক মূলধন সংগ্রহ এই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব হয়ে থাকে। এটা একটি সুবিধা। তারপর দলবদ্ধ প্রচেষ্টা। এই অংশীদারি ব্যবসায় সকলের স্বার্থ এক এবং অভিন্ন হওয়ায় এই অংশীদারি ব্যবসায় দলবদ্ধভাবে তারা কারবারের উন্নয়নের জন্য, কারবারের মুনাফা বৃদ্ধির জন্য তারা চেষ্টা চালায়। এই জন্য এখানে এটি একটি সুবিধা বা দলবদ্ধ প্রচেষ্টা। সকলের স্বার্থ যেহেতু এক এবং অভিন্ন, এই জন্য তারা দলবদ্ধভাবে কারবারের উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যায়। সম্মিলিত সিদ্ধান্ত। এখানে অংশীদারদের সকলের মতামত নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ এখানে এই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা করা হয়ে থাকে। সম্মিলিত সিদ্ধান্ত। তারপরে ঝুঁকিপূর্ণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যেমন চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা মূলধন সরবরাহ করে থাকে এবং এই চুক্তি অনুযায়ী তারা মুনাফা এবং এখানে যদি কোনো লোকসান হয়ে থাকে এই লোকসানের ঝুঁকি তারা চুক্তি অনুযায়ী বহন করে থাকে। তারপরে আইনগত ঝামেলা মুক্ততা। এখানে আইনের অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আইনের আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, যার জন্য এখানে আইনের কোনো ঝামেলা থাকে না। যার জন্য এই অংশীদারি ব্যবসায়ের এটা একটা সুবিধা যে আইনগত ঝামেলা মুক্ততা। যৌথ মূলধনী কোম্পানি যেমন অনেক আইনের আনুষ্ঠানিকতা পালন করে ব্যবসায় পরিচালনা করতে হয়, কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তেমন করতে হয় না। এই জন্য এখানে বলা হচ্ছে আইনের ঝামেলা বা আইনগত ঝামেলা মুক্ত। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের কতগুলি সুবিধা পেলাম: সহজ সংগঠন, অধিক মূলধন, দলবদ্ধ প্রচেষ্টা, সম্মিলিত সিদ্ধান্ত, ঝুঁকি বন্টন, আইনগত ঝামেলা মুক্ততা। এরপরে অংশীদারি ব্যবসায়ে কিছু অসুবিধা লক্ষ্য করা যায়, যেমন সীমাহীন দায়। অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের অর্থাৎ সাধারণ অংশীদারদের দায় দায়িত্ব সীমাহীন। অসীম দায়িত্ব অর্থাৎ তারা কারবারে যে মূলধন বিনিয়োগ করে থাকে এই মূলধনের বাইরেও তাদের দায় দায়িত্ব বহন করতে হয় বা দায় দায়িত্ব কর্তা। এই জন্য এখানে বলা হচ্ছে যে সীমাহীন দায়। অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারের দায় অসীম হয়ে থাকে। তারা যে মূলধনটি কারবারে বিনিয়োগ করবে সেই মূলধনের বাইরেও তাদের দায় দায়িত্ব বহন করতে হয় বা দায় দায়িত্ব কর্তা। এই জন্য অংশীদারি ব্যবসায়ের এটি একটি অসুবিধা। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। অংশীদাররা অনেক সময় দেখা যায় যে অংশীদারি ব্যবসায়ে সদস্য সংখ্যা বেশি থাকায় এখানে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়ে থাকে। অনেক সময় দেখা যায় সকলে একমত হইতে অনেক দেরি হয়ে যায় বা যখন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় তখন সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। এই জন্য অনেক সময় দেখা যায় যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়ে থাকে। যেমন এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন থাকে, সে যে কোনো সময় কারবারে সিদ্ধান্ত একাই নিতে পারে, সেখানে সিদ্ধান্ত গ্রহণে কোনো বিলম্ব হয় না, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক অংশীদার থাকায় এখানে সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় বিলম্ব হয়। এটি একটি অসুবিধা। মূলধনের সীমাবদ্ধতা। তো অনেক সময় দেখা যায় যে অংশীদারি ব্যবসায় যদিও এক মালিকানা ব্যবসায়ের থেকে অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা বেশি থাকে, মূলধন সংগ্রহে অনেক সময় ঝামেলা হয় না বা তারা অধিক মূলধন সংগ্রহ করতে পারে। তারপরেও দেখা যায় যে কারবারটি যখন উন্নতির দিকে চলে আসে তখন তাদের আরও অনেক মূলধনের প্রয়োজন হয়ে থাকে কারবার বড় করার জন্য। কিন্তু এই 2 থেকে 20 জন সদস্য নিয়ে অনেক সময় দেখা যায় বড় ধরনের কারবার গঠন করা সম্ভব হয়ে ওঠে না, বা অনেক সময় তারা যৌথ মূলধনী কোম্পানি গঠন করার জন্য তারা চেষ্টা করে থাকে। এই জন্য দেখা যায় যে মূলধনের সীমাবদ্ধতার কারণে অনেক সময় যৌথ মূলধনী কোম্পানি গঠন করা তাদের পক্ষে সম্ভব হয় না। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়ে যৌথ মূলধনী কোম্পানি গঠনের
চেষ্টা চায়। পরিচালনায় অদক্ষতা, অনেক সময় দেখা যায় যে পরিচালনার ক্ষেত্রে অদক্ষতা দেখা দেয়। অনেক সময় অনেকে দেখা যায় কারবার পরিচালনা করতে গিয়ে অনেকে কারবারের পরিচালনায় অনীহা দেখা দেয়, এই জন্য তারা কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে চায় না, এটি একটি অসুবিধা। তারপরে স্বাধীন সত্তার অভাব এখানে অংশীদারি ব্যবসায়ের আরেকটি অসুবিধা, এবং স্থায়িত্বের অনিশ্চয়তা। এখানে অংশীদারদের মৃত্যু বা তাদের ইচ্ছা বা অনিচ্ছার কারণে দেখা যায় যে একজন অংশীদার দেউলিয়া হয়ে গেল বা মৃত্যুবরণ করলো, সে কারণে তারা অংশীদারি কারবারটি গুটিয়ে ফেলতে পারে, বা তাদের ইচ্ছার উপরেই নির্ভর করে অংশীদারি কারবারের স্থায়িত্ব। এই জন্য এই অংশীদারি কারবারের স্থায়িত্বের অনিশ্চয়তা এটি একটি অসুবিধা। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের গঠন প্রকৃতি, সুবিধা এবং অসুবিধাগুলি জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।